মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই। রূপু, মাস্টার মশাই এসেছেন, তাড়াতাড়ি নিচে আয়। যাই মা। যাই যাই যাই। প্রতিমা সন্ধে দিতে দিতেই দরজা খুলতে চলে গেল, কারণ মনে হচ্ছে কেউ যেন খুব দরকারি কড়া নাড়ছে। আচ্ছা কাকিমা, রূপুকে একবার ডেকে দিন না। কেন বলতো? রূপু তো এখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছে। কি হয়েছে রে? মিনু তখন ধরা ধরা গলায় বলল যে পুটু নাকি সেই বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ খেলার জন্য বেরিয়েছিল, তারপর এতক্ষণ হয়ে গেল এখনো সে বাড়ি ফেরেনি। প্রতিমা তখন পুটুর দিদি মিনুকে বলল যে আজ রূপুর একটু সর্দি লেগেছে, তাই সে তাকে খেলতে যেতে দেয়নি। বর্ষাকালের দিন রোজ রোজ বিকেলবেলায় খেলতে গিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছে, তাই সে নাকি রূপুকে আজ বিকেলে বাড়িতেই বসে গানের রেওয়াজ করতে বলেছিল। সেই শুনে মিনু করুণ মুখে প্রতিমাকে বলল যে ঠিক আছে কাকিমা, দেখি বোনটা আমার কোথায় গেল। ঘরে ফিরতে এত দেরি তো কোনো দিন করে না সে। রাত তখন 9:30টার দিকে হবে। রূপুর বাবা দোকান বন্ধ করে ফিরে প্রতিমাকে জানালো যে পশ্চিম পাড়ায় আজ নাকি সেই সন্ধ্যের থেকে পল্টু দাসের মেয়েকে পাওয়া যাচ্ছে না। প্রতিমা সেই শুনে বলল, হ্যাঁ জানি সে কথা, কারণ মিনু এসেছিল তার খোঁজ করতে। পুটু, রূপু, মিনি, কল্লোল, বেনু এরা সবাই একসাথেই বটতলায় খেলা করে। এত রাত হয়ে গেল তবুও মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। সেই ভেবে প্রতিমার বেশ অস্থিরই লাগছিল মনটা। তাই সে রূপুকে সঙ্গে করে পুটুদের বাড়িতে গেল। এদিকে পুটুর বাবা, কাকারা, গ্রামের লোকজন সকলেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খুঁজে চলেছে। পুকুরগুলো ভালো করে খুঁজছে। বর্ষাকালের দিন পুকুর, দিঘি, নালা, নর্দমা সবই তো জলে থই থই করছে। গ্রামটি বেশ বড়ও, তবে তারা ঠিক করেছে যদি আরও 1 ঘন্টা খানেকের মধ্যে মেয়েটিকে খুঁজে না পাওয়া যায় তবে তারা শহরে পুলিশের কাছে যাবে। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। আজ না হয় একটু অন্যরকম ব্যাপার, তা না হলে অন্যদিন গ্রামে 11টা মানে বেশি রাত। মদন খেপা একরকম প্রায় হন্তদন্ত হয়ে পুটুদের বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই পথেই পুটুর জেঠতুতো দাদা বিকাশের সাথে তার দেখা হয়। তাকে ইশারায় কিছু বোঝাবার চেষ্টা করে সে। বিকাশ তো জানে মদন খেপা এরকম ভাবেই মাঝে মাঝে করে, তাই সে পাত্তা না দিয়েই চলে যাচ্ছিল। তখন মদন খেপা একরকম বিকাশের হাতটা ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে লাগলো। বিকাশ তো রেগে মেগে তার হাত ছেড়ে দেবার জন্য বলতে লাগলো তাকে। আর আজ মন মেজাজও ভালো নেই, সে কথাও সে জানালো মদন খেপাকে। কিন্তু কেন যে সে এরকম করছে, আর মদন খেপা খেপা হলেও তার গায়ের কিন্তু বেশ জোর। সে শক্ত করে বিকাশের হাত ধরে তাকে গ্রামের শেষ প্রান্তের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ছোট করে মদন খেপার ব্যাপারে কিছু বলা যাক। অন্যদিন সে শান্তভাবেই নিজের মধ্যেই থাকে, এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়ায়, খাবার দাবার ঠিক জোগাড়ও হয়ে যায়। বেশ কিছু বছর হলো সে এখানে আছে, যদিও কোথার থেকে এসেছে, কোথায় তার বাড়ি ছিল, তার পরিবারেই বা কে কে আছে কিছুই কিন্তু কেউ জানে না। তবে তাকে সবাই ভালোবাসে, বিরক্ত করে না কেউ। আজ অবশ্য তার কিছুটা অন্যরকম রূপই দেখা যাচ্ছে। গ্রামের একেবারে শেষে যে একটা ভাঙা বাড়ি আছে তার কাছাকাছি বাবলা গাছের নিচে বিকাশকে সে টেনে নিয়ে গেল। বিকাশ তো ভাঙা বাড়িটিকে দূর থেকে দেখেই হাত ছাড়িয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু মদন খেপার হাত থেকে তার আজ আর নিস্তার নেই। বাবলা গাছের নিচে গিয়ে বিকাশ যা দেখল তাতে তার নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারল না। গ্রামের শেষের এই ভাঙা বাড়ি
বহুকাল আগে একটি বড়সড় বাড়ি ছিল। সেখানে একজন বিত্তশালী মানুষ আর তার একমাত্র মেয়ে থাকত। নাম ছিল কালিন্দী। মেয়েটি খুবই সুন্দরী ছিল, তবে সে খুবই উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত। বড় লোকের আদরের মেয়ে হলে যা হয়, তার বাবা বেঁচে থাকাকালীন তার কোথাও বিয়েও দিয়ে যেতে পারেননি মেয়ের স্বভাবের গুণে। আর বাবা মারা যাওয়ার পর তো কালিন্দী আরও খারাপ রাস্তায় চলে গেল। নিত্যদিন মদ, পুরুষ, বাড়িতে জুয়ার আড্ডা, এইসবের মধ্যেই তার দিন কাটছিল। গুন্ডা, বদমাইশ, সমাজের অত্যন্ত খারাপ শ্রেণীর মানুষজনদের আনাগোনা, মেলামেশা সবই উত্তরোত্তর যেন বাড়ছিল। একদিন তো এইসব টাকা পয়সার লেনদেনের ব্যাপার নিয়ে তুমুল অশান্তি, আর সেই কারণে কালিন্দীকে খুন করে তারা তার লাশ তারই বাড়ির মধ্যে পুঁতে দিল। আর তার ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেল তাদের। যদিও কেউই বেশি দিন সেই বাড়িতে টিকতে পারেনি, কোনো কিছুই কেউ ভোগ করতে পারেনি বেশি দিন, কারণ কালিন্দীর আত্মা ভয়ানক রূপে তাদেরকে শেষ করে দিয়েছিল। গ্রামের যে কেউ তার বাড়ির ত্রিসীমানায় এলে তাকে সে ছেড়ে দিত না। অবশেষে গ্রামের মোড়ল মশাই সমেত বাকিরা তৎকালীন পাশের গ্রামের ভবানী ওঝাকে দিয়ে তার বাড়ির মধ্যেই তার আত্মাকে মন্ত্রপ্রুতভাবে বেঁধে রেখেছিল, কারণ তার আত্মা নাকি কোনোভাবেই মুক্তি পাবে না কোনো দিন। আজ এত বছর পর কোনোভাবে সেই মন্ত্রপ্রুত বাঁধন খুলে গিয়ে সেই ভয়ানক সাংঘাতিক কালিন্দী আবারও জেগে উঠেছে। আর তার প্রথম শিকার হলো এই পুটু। পরদিন সকালে শ্মশান থেকে ফিরে এলে মদন খেপাকে নিয়ে গ্রামের বিশেষ কয়েকজন কালিন্দীর বাড়ির কাছে গিয়ে ব্যাপারখানা বোঝার চেষ্টা করল। আর গ্রামের যারা এখনো বয়োজ্যেষ্ঠ মানুষ বেঁচে আছেন তাদের কাছে কালিন্দীর বিষয়ে সবটা জেনে নিজেদের মধ্যে একটা আলোচনা করে গ্রামের থেকে বেশ কিছুটা দূরে এক তান্ত্রিকের কাছে যাবে বলে তারা ঠিক করলো, এই আশায় যে গ্রামের সকলের এই বিপদের দিনে তিনিই হয়তো তাদের পথ দেখাবেন। বাইরে অনেকক্ষণ থেকেই বেশ বৃষ্টি পড়ছে। এদিকে রূপুরও দু চোখ বেয়ে জল যেন গড়িয়ে পড়ছে। পুটু চলে গেল, আর তাদের বিকেলের খেলাও যে বন্ধ হয়ে গেল।